পার্ট ২। নিবু নিবু চোখে তাকালো সুবা। কোনো এক অন্ধকার রুমে সে আছে। বাহিরের আলোয় আবছা আলোকিত হয়ে আছে পুরো রুম। নিজের কাপড়ের দিকে তাকাতেই দেখে সে বিয়ের সাজসজ্জায় আছে। বিয়ের কথা মনে পড়েই লাফ দিয়ে উঠে বসে। সে তো তার রুমে ছিল, তাহলে সে এখানে কি করে আসে তা ভাবতে লাগে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ বেডের সামনাসামনি থাকা সোফার দিকে নজর যায়। আরশ পায়ের উপর পা তুলে বসে আছে। তার অগ্নিদৃষ্টি সুবাহর দিকে নিক্ষেপ করছে। চোখ লাল হয়ে আছে তার। সুবা আরশের এমন চাহনি দেখে বড় ডোক গিলে। তারপর নিজের ভয়কে দূর করে আরশের দিকে আগাতে লাগে। তার তার এক মুহূর্তে সব কিছু ভুলে তার বাড়ি যাওয়াটা জরুরি। ওই দিকে বাড়িতে হয়তো আদির বাড়ির লোক পৌঁছিয়ে গেছে, আর সবাই সুবাহকে না পেয়ে হয়তো খোঁজাখুঁজি করছে। সুবাহ ঠিক সময়ে না পৌঁছালে সর্বনাশ হয়ে যাবে। পুরো এলাকার লোকেদের সামনে তার বাবা, দাদা ভাই, চাচাদের মাথা কাটা যাবে। সবাই ভাববে সুবাহ পালিয়ে গেছে, মান সম্মান নষ্ট হবে। তার উপর সে যদি আদিকে বিয়ে না করে, তার দাদি সব শেষ করে দিবে। তাদের পুরো পরিবার ভেঙে যাবে। সুবা আরশের সামনে যেয়ে বলতে লাগে, আরশ ভাইয়া, আমি জানি না আপনি কি চান, কেন আমাকে এখানে নিয়ে এসেছেন, আর কেনই বা আমাকে শাস্তি দিবেন। যদি আপনার আমাকে শাস্তি দেওয়ার থাকে তাহলে দিয়েন, কিন্তু প্লিজ আমাকে যেতে দিন। আদির বাড়ির লোক এসে গেছে। বাসায় সবাই আমাকে না পেয়ে বেশ চিন্তা করছে। প্লিজ আমাকে যেতে দিন। সুবাহর সব কথা আরশ দাঁতে দাঁতে চেপে হাত মুঠি বন্ধ করে শুনছে। হঠাৎ আরশ রেগে সুবাহর হাত টান দিয়ে নিজের কাছে বসিয়ে ফেলে। তারপর কার কোমরে চাপ দিয়ে কাছে টেনে আনে। তারপর অন্য হাতে চুলের মুঠিটা ধরে বলতে লাগে, ওড়নাটা ঠিক করে নেও, নিচে কাজী বসে অপেক্ষা করছে। সুবাহ মাথায় যেন বাজ পড়ে। সুবাহ কাঁপা কাঁপা গলায় বলতে লাগে, কাজী কেন? আর আমি এখন বাসায় যাব, আমাকে যেতে দেন। আরও শান্ত গলায় বলতে লাগে, কাজী এসেছে কারণ আমরা বিয়ে করছি। 2 মিনিটের মধ্যে সব ঠিকঠাক করে নিচে চলো, না হয় খারাপ কিছু হয়ে যাবে। সুবাহ চোখ থেকে গড়িয়ে পানি ঝরছে। সুবাহ কান্না করতে বলতে লাগে, আপনি কি পাগল? আজ আমার বিয়ে আদির সাথে, আর কাল আপনার বিয়ে নিদ্রার সাথে, আর আপনি আমাকে এখন বলতেছেন আপনি আমাকে বিয়ে করবেন? পাগল হয়ে গিয়েছেন আপনি? আমি বাসায় যাব, আমাকে যেতে দিন প্লিজ। আরও সুবাহর কথা শুনে আরও গর্জে ওঠে হিংস্র বাঘের মতো। সুবাহ চুলের মুঠি আরও শক্ত করে ধরে নিজের আরও কাছে নিয়ে আসে। সুবাহ ব্যথায় আহ করে কুকরিয়ে ওঠে। আরশ চিৎকার করে বলতে লাগে, ভেবেছিলাম তুই সব কিছু মেনে নিবি, নিজের অপরাধ স্বীকার করবি, নতুন করে সব শুরু করব পুরনো সব ভুলে। কিন্তু না, তুই তো আদিকে বিয়ে করার জন্য অস্থির হয়ে পড়েছিস। আমি তোকে কখন অন্য কারো হতে দিব না, বুঝেছিস? তুই শুধু আমার থাকবি। তোর সাথে যা করার সব আমি করব। তোকে কষ্ট দেব, তোকে শাস্তি দেব, তোকে ভালোবাসবো। আরশ আর কিছু বলে না, কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়। তারপর আবার বলতে লাগে, আমি নিদ্রাকে বিয়ে করছি না। 2 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে চল, কাজী বসে আছে। যদি তা না করিস তাহলে যা করতে চাইছি না তা করব, তখন তুই নিজে বিয়েটা করতে বাধ্য থাকবি। আরশের কথা শুনে সুবাহ ভয়ে ডোক গিলে থম মেরে বসে থাকে। আরশ সুবাহকে থম মেরে বসে থাকতে দেখে নিজেই সুবাহর ওড়না ঠিক করে দিয়ে মাথায় ঘুমটা টেনে দিয়ে হাত ধরে টেনে নিচে নিয়ে যায়। অন্যদিকে সুবার বাড়িতে তাকে না পেয়ে পুরো বাড়ি তোলপাড় হয়ে আছে। এলাকার মানুষ বিভিন্ন কথা বলছে। কেউ বলছে মেয়ের চরিত্র ভালো না, আবার কেউ বলছে বিয়ের আগে নিজের প্রেমিকের সাথে অবৈধ সম্পর্ক ছিল, তাই তার সাথে পালিয়েছে। সুবা, দাদাভাই, বাবা, চাচা সব কিছু মাথা নত করে শুনছে, কোনো কিছুর উত্তর দিতে পারছে না। যারা চোখ তুলে তাদের সামনে কথা বলার সাহস পায় না, তারা আজ এত কথা শুনিয়ে যাচ্ছে। এলাকায় তাদের সবার সামনে নত হয়ে গেছে। প্রায় অনেকেই জানাজানি হয়ে গেছে সুবা আর আরশ একসাথে আছে তা নিয়ে। সুবাহকে যা তা বলে যাচ্ছে, বারবার তার চরিত্রের দোষ দিয়েই যাচ্ছে, আর বলছে নিজের বোনের জামাইকে ফাঁসিয়ে তার সাথে বিয়ের দিন পালিয়েছে। আদির বাড়ির লোকেও বেশ অপমান
অন্যদিকে মাথায় হাত দিয়ে বসে আছে সুবাহর দাদি নাসরিন বেগমের চেহারায় স্পষ্ট চিন্তার ছাপ ফুটে উঠেছে। পাশেই বসে কান্না করে যাচ্ছে নিদ্রা। নাতনির কান্নাটা সহ্য করতে পারতেছে না নাসরিন বেগম, তা বারবার সুবাহকে অভিশাপ দিয়ে যাচ্ছে আর যা তা করে বকাঝকা করে যাচ্ছে। রাত 12টা বাজতে চলছে, মেহমান সব চলে গেছে, বরযাত্রীও ফিরে গেছে, শুধু রয়ে গেছে তার বাবা মা। গাড়ির শব্দ পেয়ে সবাই দরজার সামনে এগিয়ে যায়, যেয়ে দেখে আরও সুবাহ এক হাত ধরে দাঁড়িয়ে আছে আর সুবাহ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এমন দৃশ্য দেখে সুবাহ বাবা রেগে সুবাহর কাছে মেয়ে রেগে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। বাবার থাপ্পড়ে পুরো স্তব্ধ হয়ে যায় সুভাষ। যে বাবা তাকে কখনো জোর গলায় ধমক দেয়নি, আজ তার গায়ে আঘাত করলো তা ভেবেই চোখ জ্বলে এসে পড়ে। সুবাহ কান্না করতে লাগে। আরশের কল্পনার বাহিরে ছিল সুবাহর বাবা। সুবাহ গায়ে হাত তোলাটা সুবাহর বাবা রেগে বলতে লাগে, আমার আদরের এমন সুযোগ নিবি আমি কল্পনাও করতে পারিনি। আমার গর্ব ছিল তুই, আমার অহংকার ছিল তুই। আমার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। সমাজের সামনে আমাকে তুমি ছোট করে দিলে, আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। আমি তোমার চেহারাও দেখতে চাই না। সুভা তার বাবার কথা শুনে কান্না করতে লাগে। তার বাবার হাতে ধরে বলতে লাগে, প্লিজ আব্বু, আমার কথাটা একবার শোনো। আমাকে সব কিছু ক্লিয়ার করার একটা সুযোগ দাও। আমার কথাটা একবার শোনো প্লিজ আব্বু, এমন করো না। সুভা বাবা নিজের হাত ঝাড়ি দিয়ে ছাড়িয়ে পিছন ফিরে বাড়ির দিকে চলে যায়। সুভাও হাঁটু গেড়ে নিচে বসে হাউমাউ করে কান্না করতে লাগে। নিজের বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে সুভা। আজ নিজের বাবার মুখে এসব কথা শুনে বেশ কষ্ট হচ্ছে তার। পাশ থেকে সুভার দাদি তার দিকে তেড়ে এসে বলতে লাগে, তোর কোনো দিনও ভালো হবে না। তুই বাপ মরা এতিম মেয়ের থেকে তার সুখ কেড়ে নিয়েছিস। তোর কোনো দিনও ভালো হবে দেখিস, কোনো দিনও তুই সুখী হবি না। তুই একটা নষ্টা মেয়ে। বলেই যেই সুবাহর উপর হাত উঠাতে নেয়, আরশ সুবাহর দাদির হাত আটকিয়ে ফেলে। এত সব সুবাহর দাদির প্রত্যেকটা কথা হাতের মুঠি বন্ধ করে দাঁতে দাঁতে চেপে শুনছিল। সুবাহর উপর হাত উঠানোটা সে সহ্য করতে পারে না। আরশ তার দাদির হাত ঝাড়ি দিয়ে ফেলে রেগে বলতে লাগে, ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আপনারা অনেক বলেছেন, চুপচাপ শুনে যাচ্ছি বলে এই না যা খুশি তা করবে। সুবা এখন আর শুধু এই বাড়ির মেয়ে না, শুধুই জাবরিন সুবা আহমেদ না, এখন সে জাবরিন সুবা খান, আরশের খানের স্ত্রী। আর আমার স্ত্রীকে যাতা বললে আমি সহ্য করব না। আমার স্ত্রীর উপর হাত তোলা তো দূর থাকে, কিছু বলার আগেও ভেবে চিনতে নেবেন। আমি এখানে সুবাহকে নিয়ে এসেছি সবাইকে জানাতে যে আমরা বিয়ে করে নিয়েছি। আমাদের কর্তব্য ছিল সবাইকে জানানো, তা জানিয়েছি। এখন মেনে নেওয়া আর মেনে না নেওয়া সেটা আপনাদের ব্যাপার। সুবাহ আরশের কথায় ফ্যাল করে তাকিয়ে থাকে। আরশ সুবাহর দাদির দিকে তাকিয়ে বলতে লাগে, এরপর থেকে আমার স্ত্রীকে কিছু বলার আগে ভেবে চিন্তে করে নেবেন। কথাগুলো বলে আরশ নিজের মা বাবার দিকে তাকিয়ে বলতে লাগে, আব্বু আম্মু, তোমরা কি এখন বাসায় যাবে নাকি আরও দেরি করবে? আরশের বাবা বলতে লাগে, না, আমরা এখনই যাব। আরশ সুবার হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসায়। গাড়ি স্টার্ট দেয়। বাসার উদ্দেশ্য অন্য গাড়িতে। আরশের বাবা মাও অন্য গাড়িতে করে রওনা দেয়। ওনারা এসেছিল সুবা আর আদির বিয়ে ইন্টেন্ড করতে, কিন্তু এত সব ঝামেলায় ওনারা স্তব্ধ হয়ে গেছে। নিজেদের ছেলের হঠাৎ এমন পদক্ষেপে ওনারা বেশ শকে আছে, কি বলবে তা খুঁজে পাচ্ছে না। ঘড়িতে 2 বাজতে চলেছে। আরশের আত্মীয় স্বজনরা এসব নিয়ে বেশ কথা বলা বলি করছে। আরশ কাউকে টেক্কার না করে সুবাহকে সোজা নিজের ঘরে নিয়ে এসেছে। আরশ বেডের সামনে সোফায় বসে একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছে আর নিজের নেশা ভরা চোখে সুবাহকে দেখে যাচ্ছে। তার সামনে সুবাহকে বউ সাজে দেখে নেশা চড়ে যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে মদের নেশা থেকে সুবাহর নেশা বেশি ঝেঁকে ধরেছে।
নিজেকে বারবার কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু বারবারই নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছে সে। অবশেষে নিজেকে আটকাতে না পেরে সুবাহর কাছে চলেই যায়। বেডের সামনে ফ্লোরে হাঁটু ভেঙে সুবাহর মুখটা দু হাতে আলতো করে ধরে তার দিকে তাকিয়ে থাকে। এমন এক নজরে আরশের চোখে হাজারো নেশা ভিড় করছে। আরশ আস্তে আস্তে নিজের মুখটা সুবাহর দিকে আগাতে লাগে, সুবাহর ঠোঁটের কাছে আগাতে লাগে। আরশের এভাবে তাকিয়ে থাকা দেখে সুবা অসহায়ভাবে বলতে লাগে, কেন এমন করলেন? কেন সব কিছু শেষ করে দিলেন? আপনি নিদ্রাকে বিয়েটা করলেও পারতেন, কেন আমাকে বিয়ে করলেন? আরশের মুহূর্তেই ধ্যান ফিরে আসে। সুবাহর কথা, প্রত্যেকটা কাজ আর দেওয়া ধোঁকা তার মনে পড়ে যায়। সে সুবাহর গালে রাখা দুই হাত আরও শক্ত করে ধরে, তারপর রাগে বলতে লাগে, তুমি কি ভেবেছো আমি তোমাকে ভালোবাসতে বিয়ে করেছি? মোটেও না। আমাকে দেওয়া আঘাত, কষ্ট আর ধোঁকার প্রতিশোধ নিতে আমি তোমাকে বিয়ে করেছি। তুমি আমার সাথে যা করেছো তার শাস্তি দিতে তোমাকে বিয়ে করেছি। তুমি আমাকে তিলে তিলে মেরেছো, আমি তোমাকে কি করে ক্ষমা করব? কেন আমার মনকে নিয়ে এমন খেললে তোমরা দু বোন? আমার ভালোবাসার তো কোনো কমতি ছিল না, তাহলে কেন এমন করলে? আদিকে পাওয়ার জন্য আদির এমন কি আছে যা আমার নেই? আমার কিসের অভাব ছিল? তোমার সাথে কেন এমন লাভ গেম খেলে? সুবা, যা করেছো সব কিছুর ফল তোমাকে পেতে হবে, শাস্তি তোমাকে পেতে হবে বলে আরও সুবাকে ধাক্কা দিয়ে সরিয়ে বারান্দায় চলে যায়। সুবা বিছানায় মুখ গুজে কান্না করতে করতে বলতে লাগে, যদি আপনাকে বোঝাতে পারতাম আমি কেন এসব করেছি। আমিও যে আপনাকে ততটাই ভালোবাসি যতটা আপনি আমাকে ভালোবাসেন। অন্যদিকে আরশ আকাশের দিকে তাকিয়ে একটার পর একটা সিগারেট শেষ করছে। তার বুকের মধ্যে চিনচিন ব্যথা করছে। সে চায়নি কখনো সুভার সাথে এমন কিছু করতে। সে তো সব সুন্দরভাবে মেনে নিতে চেয়েছিল, তার প্রভাকে চেয়েছিল, তার প্রভাকে সারা জীবনের জন্য ভালোবেসে আপন করে নিতে চেয়েছিল। কিন্তু সুভা আর নিদ্রা তার সাথে এমন গেম প্ল্যান করবে, তাকে এত ধোঁকা দেবে, সে এটা কল্পনাও করতে পারেনি। তার মনটাকে দু বোন ভেঙে দিয়েছে। এইসব ভাবতে ভাবতে আরশ তার পকেট থেকে একটা পায়েল বের করে তার দিকে তাকিয়ে বলতে লাগে, এই জিনিসটাই আমাকে 4টা বছর ধরে অগাছালো করে রেখেছে। এত কিছু হবার পরও কেন আমি সুবাহকে ঘৃণা করতে পারছি না? কেন তাকে দেখলে নিজের মনকে, নিজের অনুভূতিকে আটকিয়ে রাখতে পারি না? এইসব ভাবতে ভাবতেই ভোরের আজানের আওয়াজ তার কানে আসে। আরশ রুমের দিকে আগায়। সেখানে যেয়ে দেখে শোভা কান্না করতে করতে অগাছালো হয়ে ঘুমিয়ে আছে, চোখ এড়ানো ভেজা ভেজা রয়েছে। শোভাকে এমনভাবে দেখে তার বেশ কষ্ট হচ্ছে, বুকে চিনচিন করে ব্যথা করছে, কিন্তু শোভা ওর বিশ্বাসঘাতকতার পর থেকে তাকে মেনেও নিতে পারছে না। শোভা ওকে বেডে ঠিকভাবে শুইয়ে দিয়ে তার মুখের কাছে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে ফিসফিস করে বলতে লাগে, তুমি যদি এসব না করতে তাহলে হয়তো আমাদের গল্পটা অন্যরকম হতো, আজকের দিনটা অন্যরকম হতো।